অনেকে পাকিস্তান জিন্দাবাদ দে, ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে ওরা পাকিস্তান বিজয়ী হওয়ার পর বম ফুটায়। গুয়াহাটিতে তো ফ্লাইওভার হয়েছে, কিন্তু আজকে অবধি আমাদের এখানে একটাও ফ্লাইওভার হয়নি। যে গৌতম রায় আমাকে এমএলএ টিকিট দিয়েছেন, ওনাকে সরিয়ে যে আমি সেই জায়গায় মন্ত্রী হব, যারা আমাদের খারাপ পায় তারা পাকিস্তানপন্থী মুসলমান। আচ্ছা, একদম ক্লিয়ার কথা। গুয়াহাটি আমাদের বরাককে সেই নজরে দেখে না যেটা দেখা দরকার। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জবরদস্ত একটা ইন্টারভিউ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। সমস্ত বরাকবাসীর মনের কয়েকটা প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি বিশেষ একজন ব্যক্তিত্বের আজকে একটা ইন্টারভিউ নিতে চলেছি। বহু বছর ধরে উনি রাজনীতিতে আছেন, এখন অবধি আছেন দর্শকবৃন্দ, এবং খুব প্রতাপশালী উনি একজন নেতা। আমাদের আগের যে করিমগঞ্জ বা এখনের যে শ্রীভূমি, সেই শ্রীভূমি জেলার আমরা স্বাগত জানাই মাননীয় শ্রী কমলাক্ষ দেপুরকায়স্থ মহোদয়কে। নমস্কার স্যার। নমস্কার। 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 তো কেমন আছেন? প্রথম খুবই ভালো চলছে। জীবন চলার নামই জীবন এবং থেমে যাওয়ার নামটা মরণ। আচ্ছা, এই চলছে এবং আমি মনে করি মানুষের জন্য কাজ করা, মানুষের ভালোর জন্য কাজ করা, পজিটিভ চিন্তাধারা করাই জীবন। এটাই চলে যাচ্ছে। আচ্ছা, আপনি কত বছর ধরে রাজনীতিতে আছেন? 94-95 আমি প্রথম এনএসওয়াই করি, কংগ্রেসের ছাত্র সংগঠন, এবং তখন থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়। 2011-তে সংসদীয় রাজনীতি শুরু করি, প্রথম নমিনেশন পাই, তারপর থেকে কন্টিনিউ বিধায়ক চলছে। কতবার বিধায়ক হয়েছেন আপনি? এবার 3বার বিধায়ক হলাম, 2011, 2016 এবং 2021 টানা 3বার বিধায়ক হলাম মানুষের আশীর্বাদে। আচ্ছা, তো এখন মেইন যেটা আমাদের সমগ্র বরাকবাসী জনগণের মনের একটা প্রশ্ন, আপনি হঠাৎ কংগ্রেস দলের 3বার আপনি বিধায়ক ছিলেন, তো হঠাৎ করে আপনার সুইচ করে বিজেপিতে আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা রাজনীতি করি মানুষের ভালোর জন্য, ডেভেলপমেন্টের জন্য, এবং যে রাজনীতিতে মানুষের ডেভেলপড হয় না, যে রাজনীতিতে মানুষের ভালো হয় না, সেই রাজনীতিটা করাটা মোটেই সমীচীন নয়। এবং বর্তমান সময়ে আপনি বলবেন যে আপনি কংগ্রেস থেকে কী জন্য আপনি সুইচ করলেন বা মুখ্যমন্ত্রীর স্বর্ণাপন্ন কেন হলেন, মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টের প্রতি কেন আকৃষ্ট হলেন, আচ্ছা, আগে কেন আপনি হলেন না? এটাই তো মেইন। সাধারণভাবে মানুষের একটা প্রশ্ন জাগে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমার দেখা মতে বিগত 3 বছর রাজনৈতিক জীবনে প্রায় 11 থেকে বিধায়ক ছিলাম, বিগত 3 বছর যেগুলো কাজ হয়েছে, যেগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক যে চিন্তাধারা, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং এই মানুষটার একটা জিনিস আমি দেখতে পারলাম যে একটা পজিটিভ একটা মেন্টালিটি, ভালো কাজ করলে এপ্রিসিয়েট করা, কেউ যদি সমাজের দুষ্কৃতি হয় ওদেরকে শাইস্তা করা, অর্থাৎ পজিটিভ একটা চিন্তাধারা। সেই সময় আমি মনে করি যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে থাকা মোটেও উচিত নয়। এবং বরাকের জনসাধারণ আমি মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া। সামাজিকভাবে মানুষের সমস্যা আছে, হিন্দু বেঙ্গলিদের সমস্যা আছে, সাধারণ মানুষের সমস্যা আছে, মণিপুরীদের সমস্যা আছে, তো বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সমস্যা আছে। সবাইকে একসঙ্গে নিয়ে চলার যে একটা মানসিকতা, সবাইকে একসঙ্গে নিয়ে চলার যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারা এই মুখ্যমন্ত্রীর কাছে দেখতে পারলাম। এবং ইদানিংকালে অনেকগুলো সমস্যা উনি সমাধান করেছেন। উনি ডিপুটার সমস্যার সমাধান করেছেন, উনি আধার কার্ডের সমস্যার সমাধান করেছেন, উনি বিষ্ণুপ্রিয়া মল্লিককে সহযোগী ভাষা দিয়েছেন। একদিকে ডেভেলপমেন্ট, অন্যদিকে ইতিবাচক একটা চিন্তাধারা, একটা সামাজিকভাবে কিছু সমস্যা কীভাবে টোটালি সমস্যার সমাধান করা যায়, এই যে একটা মানসিকতা, সেই সময় আমি মনে করি সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা আমাদের দায়িত্ব কর্তব্য। তার জন্য আমি চিন্তাধারা নিলাম। এবং যেহেতু এই বরাকভ্যালি আমরা 15টা সমষ্টি থেকে 13টা সমষ্টি, আমাদের বর্তমান 13টা সমষ্টি এখানে আছে, এই 13টা সমষ্টির প্রত্যেকের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, এই অঞ্চলের মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা দরকার, নিশ্চয়ই প্রত্যেকের প্রতি আমাদের সহযোগিতা, প্রত্যেকের প্রতি ভালোবাসার দরকার। এবং আমি দেখেছি যে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা আমাদের দায়িত্ব কর্তব্য। আমি মনে করি যে এই একজন ভিশনারি লিডারের সঙ্গে যদি থাকা যায়, তাহলে একটা সামনের দিন একটা পজিটিভ একটা চিন্তাধারা নিয়ে নতুন একটা দিগন্ত সূচনা হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে, তো মানে আপনার মতে কি কংগ্রেসের যে সময় সরকারটা ছিল সে সময় কি মানে
শ্রীভূমি জেলার কি এখন শ্রীভূমি জেলার কি এত বেশি উন্নয়ন হয়নি? দেখো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে পজিটিভ কোনো চিন্তাধারা ছিল না একটা। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে ভিশনারি চিন্তাধারা, একজন মুখ্যমন্ত্রী হলে হবে না। হুম। করুণ গগৈ মহাশয় উনি একজন ভালো মানুষ ছিলেন, সেটা আমরা অস্বীকার করছি না, আমি অস্বীকার করছি না, কিন্তু একজন ভালো মানুষ আর একজন ভিশনারি লিডার দুজনের মধ্যে ডিফারেন্স আছে। একজন ভালো মানুষ এবং কাজ করার একটা ক্ষমতা, মানুষ তো ভালো মানুষ হলে তো মানুষে বিয়ের লাভ দেয়, যে আপনি বিয়ে করেন, আপনার বোনের বিয়েটা দিয়ে দেন, মানুষটা ভালো মানুষ খুব, তো সেখানে বিয়ের লাভের কোনো কথা আসে না। কথা হচ্ছে গিয়ে যে ভীষণ থাকা একজন লিডার, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একজন ভীষণ থাকা লিডার, এবং যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা আছে যে আসামকে কীভাবে এগিয়ে নেবেন, সেই মর্মে আমি মনে করি যে আমাদের দায়িত্ব কর্তব্য মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা, এবং যার ভিশনারি একজন লিডার, একজন ভীষণ থাকা লিডারের সঙ্গে যদি আমরা না থাকি যদি, তাহলে আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে যে এই সময় এই ধরনের একজন মুখ্যমন্ত্রী ছিলেন এবং আপনারা শুধু বিরোধিতাই করলেন। তো বিরোধিতার নামে বিরোধিতা করলে আপনি পজিটিভলি আমরা বিরোধিতা করি, পজিটিভলি আমরা কথাবার্তা বলি, তখনই সমাজে একটা সুষ্ঠু সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। তো এই কয়দিন দেখা যায় বিভিন্ন নিউজ মহলে বা সামাজিক মাধ্যমে আপনি যেরকম আগে ছিলেন না, এখন দেখা যাচ্ছে আপনি একটু মানে সেই কমিউনিটি নিয়ে আপনি একটু কথা একটু বেশি বলছেন, তার পিছনের কারণটা কি? কমিউনিটি বলতে আপনি বলবেন যে আপনি হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের কথাবার্তা বলবেন। দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের দেশে আরিফ মোহাম্মদ খান, কেরলের রাজ্যপাল, হি ইজ এ স্কলার অফ ইসলামিক স্কলার একজন। পীর আব্দুল হামিদ 65-এর যুদ্ধে আমাদের দেশের যে বিজয় হয়েছে তার নায়ক ছিলেন পীর আব্দুল হামিদ। এপিজে আব্দুল কালাম, এই মানুষদের কি আমরা শ্রদ্ধা করব না? অর্থাৎ ভারতীয় মুসলমান যাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির প্রতি যাদের অগাধ বিশ্বাস, এই ভারতকে আজকে প্রতিষ্ঠিত করার পিছনে যাদের একটা অবদান আছে, সেই মানুষদেরকে আমরা বিশ্বাস করবো না। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যারা ভারতবর্ষে কিছু সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী আছে, যারা পাকিস্তান খেলার পর পাকিস্তান জিন্দাবাদ দিতে ওরা দ্বিধাবোধ করে না। আপনি কি মনে করেন বরাকবিলি তো এরকম আছে? অনেকেই আছে, অনেকে ফ্ল্যাগ তুলে, অনেকে পাকিস্তান জিন্দাবাদ দেয়। ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে ওরা পাকিস্তান বিজয়ী হওয়ার পর বম ফুটায়। আমাদের 47-এ যখন দেশ স্বাধীন হলো 2 দিন এই অঞ্চলে পাকিস্তানের ফ্ল্যাগ ছিল। সেটা তো বাস্তব সত্য কথা, সেটা আমার মুখের কথা নয়। আচ্ছা, তাই ব্যাপারটা হচ্ছে গিয়ে হিন্দু মুসলমান, এমনিতে আমরা হিন্দু মুসলমান করি না। যারা ভারতীয় মুসলমান তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী যারা আমাদের দেশে যারা মুসলমান যারা আছে, বাংলাদেশে হিন্দুরা যখন নির্যাতিত হয় তখনও কিছু সংখ্যক ফেসবুকে দেখা যায়, কিছু সংখ্যক মানুষের অনেক কমেন্টস দেখা যায় বাংলাদেশের সঙ্গে ওরা সাপোর্ট করে, বাংলাদেশকে সাপোর্ট করে, যে নির্যাতন হচ্ছে, অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো এই যাদের মানসিকতা, এই মানসিকতাকে আমরা সমর্থন করি না। কিন্তু কিছু সংখ্যক মানুষের এখনও আমরা দেখেছি যে ভারতীয় মুসলমানরা যারা আছেন, যারা অর্থাৎ ভারতের সভ্যতা সংস্কৃতির প্রতি যাদের অগাধ বিশ্বাস, অগাধ শ্রদ্ধা, সেই মুসলমানদের শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু যারা পাকিস্তানপন্থী মুসলমান ওদের আমরা সমর্থন করি না, এবং কাউ সমর্থন করা উচিত নয়। যারা এই দেশকে আবার একটা লুটে ফুটে খাওয়ার একটা যে চিন্তাধারা, আমরা মুঘল কি জন্য বলি? মুঘল আমাদের দেশকে লুটে ফুটে খেয়েছে, মুঘল আমাদের দেশের অস্তিত্ব নষ্ট করেছে, মুঘল আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। সেই মুঘলকে আমরা সমর্থন করব? এখন আবার সেই মুঘলদেরও সমর্থনকারী কিছু মুসলমানও আছেন, তো সেই মুঘলদেরকেও আমরা সমর্থন করতে পারি না। কিন্তু ভারতীয় মুসলমান যারা আছে, যারা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। তো আপনি যে সময় এরকম হিন্দু মুসলমান নিয়ে যখন মন্তব্য করেন, কি আমাদের ভারতীয় আপনি কি মনে করেন আমাদের ভারতীয় মুসলমানরা কি ওনারা ভালো পান আপনাকে কি বা খারাপ পান, আপনি কি মনে করেন? যারা আমাদের খারাপ পায় যারা পাকিস্তানপন্থী মুসলমান। আচ্ছা, একদম ক্লিয়ার কথা। যারা আমাকে খারাপ পায় তারা পাকিস্তানপন্থী মুসলমান। আচ্ছা, যারা আমাকে ভালোবাসে তারা ভারতীয় মুসলমান। ক্লিয়ার কথা একদম। মানে আপনি বলতে এখন যারা আমাকে খারাপ পাচ্ছে, যারা আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলছে, ওরা পাকিস্তানপন্থী মুসলমান। আচ্ছা, তো দর্শক কিন্তু এটা নিয়ে অনেকের মানুষের মনে প্রশ্ন ছিল, কেন কমলাক্ষ দেব বাবু হঠাৎ করে হিন্দু মুসলমান নিয়ে কথা বলছেন। তো ওনার স্পষ্টীকরণ এটাই, যেটা আপনারা শুনে নিলেন। তো ইদানিং আপনি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে ভিশনকে সমর্থন করার পরে আপনাকে অনেকবার আমি কাঠিগড়া অঞ্চলে দেখেছি, সেটার কারণটা কি আপনি বলে দিন।
দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে সমস্ত বরাকবিলিতে আমার অবাধ একটা বিচরণের আছে, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। যে জায়গায় বিপদ হয় আমি সেই জায়গায় যাই। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলটা প্রধানত বঙ্গবাসী, আমরা বঙ্গবাসী, আমরা অনেকে আমরা আছি। তো বিশেষ করে সেই বঙ্গবাসীদের সাপোর্ট একটা ভালো সংখ্যক মানুষের সাপোর্ট, অর্থাৎ আমাদের কেউ ওনাদের সন্তান হিসাবে দেখেন, কেউ ভাই হিসেবে দেখেন, কেউ বোন হিসেবে দেখেন, বোনের ভাই হিসেবে আমাকে দেখেন। তো সেই একটা পারিবারিক সম্পর্ক একটা আছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি কেন কাঠিগড়ায় যান, আপনি একটা আপনাদের মানুষের মনে একটা প্রশ্ন। আমারও মনে অনেকবারই আমি কাঠিগড়ায় যাই, আমি শ্রীভূমিতে যাই, আমি শিলচরে আসি, আমি সব জায়গায় যাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমি কাঠিগড়াতে যাই, কাঠিগড়ায় যদি কোনো স্কুল যদি সমবায় দিগরকাল হাই স্কুল যদি হায়ার সেকেন্ডারি হয়, আর যদি কেউ মনে করে সেটাকে আমি রাজনীতি করছি, আমি করবো, 100বার রাজনীতি করবো। কিন্নকাল হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করতে যদি কেউ মনে করে যে সেটা নিয়ে রাজনীতি করছে, আমি 100বার করবো। সরস্বতী বিদ্যানিকেতন, সেই সরস্বতী বিদ্যানিকেতন প্রায় আপনার 81-82-তে স্থাপিত হয়েছিল। তারপর কোনো এসিআর পাইনি। মানুষ এমনিতেই একটা ছাদের মানে টিনের ইয়তনে নিয়ে পড়ছিল, টিনের একটা ঘরের মধ্যে, সেখানে 2টা এসিআর দিয়েছি। এছাড়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন অনেকগুলো পদক্ষেপ আছে। তো ডেভেলপমেন্ট যেখানে আসে সেখানে কোনো রাজনীতির কথা আসে না। রাজনীতি 26-এ দেখা যাবে কি হয়, কাঠিগড়া হয় না কোন জায়গা হয়, সেটা 26-এ দেখা যাবে। কিন্তু এখন ডেভেলপমেন্টের কথা, এবং আমি মনে করি যে আপনি বলবেন যে সেই ডেভেলপমেন্ট আপনি অন্য জায়গায় কেন করছেন, প্রত্যেকটা জায়গায় করছি। আমি কাল লালা কলেজে গিয়েছিলাম। সেই লালা কলেজে ওনার সায়েন্স টিম খুলবেন ওনারা, এবং সেই সায়েন্স টিম করার জন্য আমি আমাদের এডুকেশন মিনিস্টারের সঙ্গে আমি কথা বলি যে ঐতিহ্যবাহী একটা কলেজ, এত সুন্দর একটা কলেজ, সেই কলেজে সায়েন্স টিম নেই, সেটা হতে পারে না। এবং 72 কিলোমিটার মধ্যে কোনো একটা সায়েন্স টিম নেই। সেদিকে আবার পাশে প্রায় 40 কিলোমিটার কোনো সায়েন্স টিম নেই, একমাত্র এসএস কলেজে আছে, হাইলাকান্দি। তো সেই রকম যেগুলো ইস্যু, সেই ইস্যুগুলো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া, সেই ইস্যুতে মানুষকে সহযোগিতা করা, সেই ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের রেসপন্সিভ দায়িত্ব কর্তব্য। সেটাই আমি মনে করি একজন সংসদীয় রাজনীতি, একজন এমএলএ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য। তাই সেটাকে যদি কেউ মনে করে যে আমি রাজনীতি করছি, সেই রাজনীতি আমি করব, কিন্তু মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য যা করণীয় দরকার। অর্থাৎ যে রাজনীতিতে মানুষের উপকার হয় না, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না। মানুষের উপকার করা এবং উপকারের জন্য যা করণীয় দরকার, পজিটিভ ওয়েতে যা করা দরকার, নিশ্চয়ই আমি আমার করে যাবো। আপনি কি কাঠিগড়া, আমার পার্সোনাল ব্যক্তিগত প্রশ্ন, কাঠিগড়া সমষ্টি থেকে কি আপনি 26-এর ইলেকশন কি লড়াই করতে চান, এরকম আপনার কোনো কিছু ইচ্ছা আছে কি আপনার মনে? আপনাকে আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং যেহেতু উনার দলকে বলতে উনাকে সমর্থন করেছি, উনার ডেভেলপমেন্টকে সমর্থন করেছি, মুখ্যমন্ত্রী মহোদয় আর তো দল তো দুটো না, দুটো একই জিনিস। তাই নিশ্চয়ই 26-এ কিছু একটা সিদ্ধান্ত নিশ্চয়ই পজিটিভ ওয়েতে কিছু একটা দেখা যাবে। তাই আমি মনে করি যে মুখ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত নেবেন, আমাকে যা বলবেন, আমার উপর যা দায়িত্ব দেবেন, আমি নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করব। মানে এটা একটা পজিটিভ সিগন্যাল আপনারা বলতে পারেন। আচ্ছা, কয়েকদিন আগে আমি দেখলাম কাঠিগড়াতে নতুন একটা জিনিস হয়েছে, সেই কিডনি ডায়ালিসিস সেন্টার, একটা যেটা আমি নিউজেও দিয়েছিলাম, সেটাতেও আপনাকে দেখলাম। তো খুব সুন্দর একটা জিনিস সেটাতে করা হয়েছে, আপনিও দেখেছেন। তো সেটার ব্যাপারে আমি শুনলাম আর কি, যেটা যে আপনি সেটার দায়িত্ব নিয়েছিলেন, সেটাই সেই কাঠিগড়া মডেল হসপিটালে সেই ডায়ালিসিস সেন্টারটা আনার জন্য। হ্যাঁ, আমাকে চিফ গেস্ট বানানো হয়েছিল। এবং দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি অনেক ক্ষেত্রে অনেকভাবে ডিপ্রাইভ ছিল। আমি আসার সঙ্গে সঙ্গে সেই অনেক কিছু ভালো হয়ে গেল, সেটা না, ডিপ্রাইভ ছিল। এবং বিগত দিনে অনেকগুলো কাজ করা সম্ভব হয়নি। তো সামনের দিন কিভাবে কাঠিগড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাতে উন্নয়ন হয়। আজকে ডায়ালিসিস সেন্টারের কথা বলেছেন আপনি, আমার দেখা মতে বরাকবিলির কোনো মডেল হসপিটালে, কোনো হসপিটালে, অর্থাৎ মানে যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে তাকে ওদের এই হসপিটালগুলো বাদ দিয়ে কোনো জায়গায় ডায়ালিসিস সেন্টার দেওয়া হয়নি। অনলি মডেল হসপিটাল যেখানে ডায়ালিসিস সেন্টার দেওয়া হয়েছে। আপনার অডিটোরিয়ামের কথা বলুন, মিনি স্টেডিয়ামের কথা বলুন, অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে কাঠিগড়ার জন্য। আচ্ছা। এবং রাস্তাঘাটের অনেক প্রকল্পের কথা বলা হয়েছে। তাই কাঠিগড়াতে অনেক সম্ভাবনা আছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। সেখানে আপনি দেখছেন এখন চলছে, সিমেন্ট ফ্যাক্টরি চলছে। ফ্যাক্টরি অর্থাৎ আপনার উদ্যোগীকরণের যদি ব্যবস্থা থাকে তাহলে কাঠিগড়া, কারণ সেখানে ইজি অ্যাক্সেস আছে,
বরাকবিলির করিডোর হয়। তো আমরাই দেখা যায় যদি কাঠিগড়ায় অনেক সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনা থাকা সত্ত্বেও হয়তোবা কাঠিগড়াকে আমরা সেই জায়গায় নিতে পারিনি। আজকে সিএসসি একটা বানানো হয়েছিল, সেখানে মডেল হসপিটাল করা হয়েছিল, তো সেটা ঘোষণা হয়নি, মডেল হসপিটাল হয়েছে। এখন হয়তো বা 48 বিহারাতে একটা হসপিটাল আছে, সিগনেচার প্রজেক্টের 10 কোটি টাকা কাম হয়েছিল, তো কাম প্রায় কমপ্লিট। তো সেটার ইনোগ্রেশন হবে, তো 48 লক্ষ টাকার জন্য সেটা এখন বন্ধ হয়ে আছে। তো বিভাগকে বললাম, তো ইতিমধ্যে এস্টিমেট বানানো হয়েছে, তো সেটা শুরু হলে সেটা হসপিটাল, মডেল হসপিটাল একটা হয়ে যাবে এখন। আচ্ছা, তো সামনের দিন যাতে উত্তর শ্রীবৃদ্ধি হয়, শুধু কাঠিগোড়া নয়, বরাকবিলির আর্থসামাজিক উন্নয়ন হয়, বরাকবিলির মানুষের উন্নয়ন হয়, বরাকবিলির যুবকের ভালো হয়, এজ এ হোল আসামের একটা পরিবেশ যাতে ভালো একটা পরিবেশ হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন, আমি মনে করি সেইভাবে যদি চলে, তাহলে নিশ্চয়ই আসাম ভারতবর্ষের মধ্যে একটা মানে 5টার মধ্যে, তো আরও বেশি, যাতে 5টার উপরে যাতে 3টার মধ্যে যাতে একটা হয়, যাতে সেটাই কামনা করছি। তো আপনি কংগ্রেস সরকার থাকাকালীন কবার আপনি এমএলএ হয়েছিলেন? আমি 2বার হয়েছিলাম। 2বার হয়েছিল? 3বার হয়েছিলাম। হ্যাঁ, 3বার। 3বার হয়েছিল। তো আপনি তো 3বার হয়েছেন কংগ্রেস সরকার থাকাকালীন, তো সে সময় কি আপনাকে মন্ত্রিত্ব দেওয়ার কোনো চিন্তা চর্চা এরকম আসেনি কংগ্রেস সরকারের? প্রথম তো একবারই পেয়েছিলাম আমি 2011-তে। 2011-তে হয়েছিলাম, এবং সেই সময় গৌতম কাকু আমাকে টিকিট দিয়েছিলেন, মাননীয় মন্ত্রী গৌতম রায় দিয়েছিলেন, মানে দিয়েছিলেন বলতে কিন্তু ওনার রিকমেন্ডেশন আমি ছিলাম একদম। এবং শেষ অবধি মাননীয় মন্ত্রীকেও মিনিস্ট্রি থেকে ড্রপ করা হয়েছিল। সেই 11তে গিন্ডু মল্লিককে মন্ত্রী বানানো হয়েছিল। আমার কথা সেখানে ছিল যে আমি হব। তা আমার মনে একটা ছিল যে গৌতম রায় মহোদয় আমাকে এমএলএ টিকিট দিয়েছেন, ওনাকে সরিয়ে যে আমি সেই জায়গায় মন্ত্রী হব, সেটা আমার মানে হয়নি। আমার যেমন জিনিসটা আমি মেনে নিতে পারলাম না। তখন আমি লিখে দিয়েছিলাম যে আমার মন্ত্রিত্ব আমি চাই না। আচ্ছা, মন্ত্রিত্ব আমার চাই না। যে ভদ্রলোকটা আমাকে এমএলএ টিকিট দিয়েছেন, ওনাকে সরিয়ে আমি মন্ত্রী হব। তারপর দেখলাম যে গিন্ডু মল্লিক মহোদয়কে মন্ত্রী বানানো হয়েছে। তো তখন এটা ছিল। তারপর তো দুবারই বিজেপি সরকার, 16তে হলো, 21-এ হলো, এখন আবার দেখা যাক। তো ব্যাপার হচ্ছে কি, মন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব দেওয়া হবে বা মন্ত্রী হবে, সেটা আমাদের কাছে বড় না ব্যাপার। বড় ব্যাপার হচ্ছে কি, মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নে এবং ইস্যুভিত্তিক কথাবার্তা বলা। মানুষের, যখন আপনি যুবকদের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন, যখন আপনি এমন কিছু ইস্যু নিয়ে কথাবার্তা বলেন, অনেকে তো ইস্যু নিয়ে কথাবার্তা বলে না, অনেকে অনেক সমস্যা আছে, সব সমস্যা, মানুষের সমস্যাগুলো ইদানিংকালে 2জন মন্ত্রীও দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। তো সেই ইস্যুগুলো, মানুষের প্রবলেমগুলো যাতে ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা বা কীভাবে সেগুলো সলভ করা। অনেক সময় দেখবেন ছোটোখাটো সমস্যা, কিন্তু সেই সমস্যায় যখন আমরা একটা মানুষের পাশে দাঁড়াই, সেই মানুষটার জন্য একটা বিরাট বড় প্রাপ্তি, সেই মানুষটার কাছে বিরাট বড় একটা আনন্দ। তাই 2জন মন্ত্রী দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য বিরাট বড় একটা ভালো সুখবর। সামনের দিন সেই পজিটিভ চিন্তাধারা নিয়ে যাতে আমরা বরাককে যাতে সমহারে যাতে উন্নয়ন হয়, যাতে আসামের যাতে অনেক সময় আমরা একটা আমাদের ডিপ প্রাইভ, আমরা এটা নেক্সট প্রশ্ন আপনার কাছে, এইটা আর কি আমার, যে আমরা অনেক দিন থেকেই সেটা আমরা শুনে এসেছি, বা এখনো অনেক মানুষের সেটা বলেন যে গুয়াহাটি আমাদের বরাককে সেই নজরে দেখে না যেটা দেখা দরকার, এরকম অনেকেই বলেন। তার ব্যাপারে আপনি কি বলতে চান? ছিল, একসময় ছিল, যখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তখন ছিল সেই কথাগুলো, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি দেখুন তো বর্তমান সময় মিনি সেক্রেটারির কাম অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, ইস্ট ওয়েস্ট করিডোরের কাম কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনার ব্রডগেজও হয়েছে। আপনি দেখুন যদি, তাহলে রাস্তাঘাট থেকে শুরু করে আমূল একটা পরিবর্তন হয়েছে। আজকে স্টেট লেভেল রিক্রুটমেন্ট বোর্ড বানানো হয়েছে, সেখানে অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হলো, বরাকবিলি হয়নি, সেটা নিয়ে শুধু আসামের সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হলো। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি যে আমাদের 3rd গেট 4th গেটের ক্ষেত্রে যাতে আমাদের এই অঞ্চলের যুবতীরা যাতে ডিপ্রাইভ না হয়, এই অঞ্চলে 3rd গেট 4th গেট যাতে চাকরি দেওয়া হয়, সেটাই মুখ্যমন্ত্রীর কাছে আমি লিখিতভাবে জানিয়েছি। আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং আর ডিপ্রাইভের কথা বলেছেন, আগে হয়েছিল, কিন্তু বর্তমানে যে এই যে বরাক ব্রহ্মপুত্র যে কথা, এই কথাগুলো যে একদম এখন আর বরাক ব্রহ্মপুত্র বলে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রী 15 দিন 20 দিন পরে, 1 মাস পরে আসছেন, আগে তো এরকম আসেননি। মিনি সেক্রেটারি হচ্ছে, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগে এরকম একটা বাতাবরণ ছিল, বর্তমানে সেই বাতাবরণ নেই। আগে মুখ্যমন্ত্রী একটা বিরাট বড় একটা কথা ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, মুখ্যমন্ত্রী নজরে আনতে হবে। এখন আসামের সঙ্গে বরাকবেলির 3টা ডিস্ট্রিক্টের কী সমস্যা,
কী দৈনন্দিন সমস্যা, সেই সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর নজরে প্রত্যেকটা দিনই আছে। তাই এখন আর সেই পরিবেশটা নেই, সেই পরিবেশটা হবে না। কারণ আলটিমেটলি যেভাবে চলছে, এইভাবে চললে আমি মনে করি তো ডিপ্রাইভ তো বাদ দিন, অন্য অন্য জায়গায় এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হিংসা করছে। বরাককে মুখ্যমন্ত্রী বেশি দিয়ে দিয়ে দিচ্ছেন, অনেক সময় লেখালেখি হয় বরাককে মুখ্যমন্ত্রী এই করে দিচ্ছেন। বরাকের জন্য মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বানানোর কী দরকার ছিল? আসামও তো পিডব্লিউ ডিপার্টমেন্টই তো হবে, কিন্তু সেপারেট ডিপার্টমেন্ট এখানে ডেভেলপমেন্ট ক্রিয়েট করার কি দরকার ছিল? তো এই যে একটা পজিটিভ, এগুলো পজিটিভ কথাবার্তা। কিন্তু আগে হয়তো বা আমরা বলতাম আমাদের ডিপ্রাইভ হচ্ছে, আজকের দিনে অন্য জায়গায় মানুষ বলছে যে আপনি বরাকগুলিকে আপনি এক্সট্রা দিয়ে দিচ্ছেন। বরাকগুলিকে এই এক্সট্রা দেওয়ার কারণটা কি? এই 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 বরাকগুলির জন্য এত মায়া কেন? তো সেই একটা কথা চলে আসে। তাই আজকের দিনে ডিপ্রাইভ নয়, আজকের দিনে আস্তে আস্তে বরাকগুলি অন্য অন্য জায়গা থেকে বেশি পাওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অনেকেরই সেরকম একটা প্রশ্ন আছে যে আপনি তো শিলচর শহর জানেন, খুব ঝানঝট হয়, এত বড়, মানে আমরা জানি যে আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে শিলচর। তো অনেকেই এরকম প্রশ্ন করেন, গুয়াহাটিতে তো ফ্লাইওভার হয়েছে, কিন্তু আজকে অবধি আমাদের এখানে একটাও ফ্লাইওভার হয়নি, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তার ব্যাপারে আপনি কি বলতে চান? ইতিমধ্যে ডিপিআর বানানোর কাজ চলছে। আমি সৌভাগ্যবশত আমি মিটিংয়ে ছিলাম, শিলচর ডিসি অফিসে মিটিং হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিং রিভিউ করেছেন। তো সেটা বলেছিলেন যে অন্য ধরনের ডেভেলপমেন্টে আপনাদের দরকার আছে নাকি? সব ডেভেলপমেন্ট ছেড়ে আমাদের মেইন হচ্ছে গিয়ে ইস্যু হচ্ছে গিয়ে, এখন সবাই বলছে, সব বিধায়করা বলছেন, এবং বিশেষ করে শিলচরের বিধায়ক তো উনি যেহেতু এই সমষ্টির বিধায়ক, তো উনি তো বিশেষ করে বলেছেন। তো সবার একটাই ডিমান্ড যে আমাদের ফ্লাইওভার চাই। ইতিমধ্যে সার্ভের কাজ চলছে এবং কম দিনের ভিতরে আমার লাগছে যে সেটার কাজ শুরু হবে। শুধু একটা এবার হচ্ছে গিয়ে সেই ফ্লাইওভার করার সময় আমার যেটা মুখ্যমন্ত্রীর মধ্যে যেটা করলেন যে কিছু ভাঙ্গাভাঙ্গি করতে হবে বলতে কি, মানে যাদের শেড আছে বা কিছু আছে, নিশ্চয়ই উপর দিকে যখন একটা ব্রিজ যাবে তখন একটা কিছু কাজ করতে হবে অনেক, আর কাজটা অনেক বড়ই কাজ। কিন্তু আমি মনে করি সেটা একটা বিরাট বড় একটা সমস্যা, যানজটের সমস্যা, সেটা বড় সমস্যা। মানে কি, সেটা মানে মানুষের দৈনন্দিন জীবনটাকে শেষ করে দিচ্ছে আর কি। সেই সময় ফ্লাইওভারটা হওয়াটা খুবই দরকার, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেই চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সার্ভের কাজ চলছে, কম দিনের ভিতরে কাজ শুরু হবে। এবং আমি মনে করি যে কোনো কিছু কাজ হওয়ার আগে একটা যন্ত্রণা একটা থাকে, সেটা অস্বীকার করা যায় না। যে সময় কাজ হবে সেই সময় যন্ত্রণা হবে, শুধু সেটা নয়, কাজ হওয়ার আগের যন্ত্রণা, কাজের সময় যন্ত্রণা, কিন্তু কাজ শেষ হওয়ার পর আমরা কিন্তু অনেকটা রিল্যাক্স পাবো। এবং আমি মনে করি সেটা একটা, আমি বলবো যে একটা এমন একটা কাজ হবে, সেটা যে কাজটা আমাদের সমাজ জীবনে একটা বার্তা নিয়ে আসবে। তাই আমি মনে করি সেটা একটা ভালো কাজ হবে, এবং মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন কম দিনের ভিতরে নিশ্চয়ই কাজ শুরু হবে। তো সমস্ত শিলচরবাসীর জন্য এটাও একটা সুখবর, শীঘ্রই হতে চলেছে, এরকম হাবভাব লাগছে আমাদের কাছে দর্শকবৃন্দ। তো অনেক মানুষের একটা প্রশ্ন, সাধারণ জনতার, আজকে থেকে নয়, সেটা অনেক দিন থেকে, যে আমাদের বরাকভ্যালিতে কোনো ইন্ডাস্ট্রি হয় না কেন, যাহাতে এখানে বেকারত্ব যাহাতে দূরীকরণের সাহায্য হয়। এখন অবধি কোনো ইন্ডাস্ট্রি, কোনো সরকার সেটা চেষ্টা করছে না কোনো, সেটার ব্যাপারে আপনি কি বলতে? দেখুন, আমি বিধায়ক হওয়ার পর ইতিমধ্যে আপনি দেখছেন যে কাঠিগড়াতে একটা স্টার সিমেন্টের একটা বিরাট বড় জায়গা নিয়ে হচ্ছে, এবং সেখানে অনেক যুবক যুবতীরা অ্যাপয়েন্টমেন্ট হবে, এই অঞ্চলের যুবক যুবতীরা অ্যাপয়েন্টমেন্ট হবে। পাঁচগ্রাম পেপার মিলটাকে মোটামুটি যাদের পেমেন্ট বাকি ছিল, যারা মানে এরিয়ার টাকা ছিল, সেগুলো মুক্তি করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গাটা আসাম সরকার কিনে নিয়েছে। এবং ইতিমধ্যে এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করার জন্য কয়েকটা কাজ চলছে এখানে কয়েকটা আমি দেখে এসেছি, ইন্ডাস্ট্রিয়াল হাব করার জন্য কয়েকটা কাজ চলছে এখানে। তো সেখানে প্রায় 15-20 হাজার অ্যাপয়েন্টমেন্ট হবে, সেখানে চাকরির ব্যবস্থা করা হবে। তাই সেটা তো আর একদিনের কথা নয় যে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেটা মুক্ত করা হয়েছে, ল্যান্ডটাকে ভ্যাকেট করা হয়েছে, কাজ শুরু হয়েছে। এবং আমি মনে করি যে সেই, কারণ আপনি দেখছেন যে যেভাবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হয়েছে জাগিরোডে, সময় এখানে তিন চারটা ইন্ডাস্ট্রি হবে, 3-4টা, যে ব্যাম্বু মিথানল কি একটা ইন্ডাস্ট্রি হবে, তারপর আরও 2-1টা ইন্ডাস্ট্রি হবে। সেগুলোর কাজ চলছে, এবং 2-1টা তো কাজ শুরু হয়ে গিয়েছে। আমার লাগে সেই কাজগুলো শেষ হয়ে গেলে নিশ্চয়ই, আমার কথা নয়, সেটা অ্যাসেম্বলির ভিতরে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন। তো এবারও বিধানসভায় সেই কথাগুলো বলবো, যাতে কম দিনের ভিতরে একসঙ্গে, তো আর এই কাজগুলো তো আর আজকে করলে আর কালকে হবে না, অন্তত 1.5-2 বছর কাজ হতে সময় দরকার। তো যত কম দিনের ভিতরে হয়, এবং তার জন্য যা করণীয় দরকার
বিধানসভায় আমি আমার ভূমিকা পালন করব। আরেকটা আমাদের চাহিদা আর কি বোরাকবেলির, যে বোরাকবেলিতে ট্যুরিজম সেক্টরটা একটু ডেভেলপ করা। এখানে অনেক মানুষের এরকম চাহিদা যে কিভাবে এখানে ট্যুরিজম সেক্টরটা যাহাতে ডেভেলপ করা যায়, যাহাতে যেরকম কামাখ্যাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ইভেন ফরেনার্স অবধি আসেন, তো সেরকম আমাদের এখানে একটা ধরে নিন আমাদের ভুবন পাহাড় একটা আছে, তার সঙ্গে আপনাদের এই জেলার সনবিল একটা আছে, সেটা তো আমরা আগেই শুনেছিলাম প্রায় 5-7 বছর আগে সেটাতে একটা ট্যুরিজম প্লেস একটা ভালো বানানো হবে। সেটার ব্যাপারে এখন কতটুকু কি হয়েছে আপনি কিন্তু কিছু জানেন তাহলে ভালো। মানে সেটা নিয়ে পজিটিভ চিন্তাধারা এবং সেটা নিয়ে অলরেডি একটা আমি বলবো পজিটিভ মানে কি পজিটিভ এবং কাজ শুরু করার পর্যায়ে একটা ইদানিংকালে কাজ শুরু করার পর্যায়ে একটা, এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর একটা পজিটিভ চিন্তাধারা একটা আছে এবং নিশ্চয়ই আপনি কম দিনের ভিতরে সেটা একটা ভালো একটা বার্তা আপনারা পাবেন। ভুবন পাহাড়ের কথা বলেছেন, ইতিমধ্যে রাস্তা হয়েছে, ভুবন পাহাড়ে ইতিমধ্যে কাজ চলছে এবং বাকি আরও যেগুলো দরকার আমি মনে করি এটা সত্যি কথা যে ট্যুরিজম ক্ষেত্রে আমাদের সম্ভাবনা এখনো আছে। মালেগড় একটা আছে, সেই মালেগড়টাকে আমরা উন্নয়ন করাটা দরকার। তো সেই ব্যাপারে ট্যুরিজমের ক্ষেত্রে আগে ট্যুরিজমে টাকা বা সেগুলো প্রসাদের আন্ডারে বড় বড় স্কিম নেওয়া হচ্ছে, আগে সেগুলো ছিল না। তো বর্তমানে সেই একটা প্রসাদ বা বড় বড় স্কিম নেওয়ার একটা প্রবণতা চলছে। তা আপনি নিশ্চয়ই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করে বিভাগের সঙ্গে যোগাযোগ করে যাতে সামনের দিন যাতে ট্যুরিজম সেক্টরেও যাতে আমাদের যদি আমাদের সনবিল হয়ে যায় তাহলে বিরাট বড় একটা অ্যাডভান্স হয়। ভুবন পাহাড়ের কথা বলেছেন আপনি, আমাদের সম্ভাবনা অনেকটাই আরও অনেক সম্ভাবনা ভালো করে সার্ভে করে আরও কী কী ট্যুরিজম সেক্টরে যাতে আমরা আরও কাজ করা যায় তার জন্য নিশ্চয়ই আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাব, সেটা বিধানসভার ভিতরে হোক বিধানসভার বাইরে হোক। এবং আপনি যে প্রশ্নটা করলেন সেটা নিশ্চয়ই একটা ইতিবাচক একটা প্রশ্ন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের ভূমিকা এবং আমি মনে করি আমাদের ভূমিকা থাকাটা খুবই দরকার। এবং মুখ্যমন্ত্রী যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন নিশ্চয়ই ট্যুরিজম সেক্টরে আমাদের আরও বড় বড় প্রজেক্ট ইতিমধ্যেই ঘোষণা করা হবে। বাহ, কে বাত। তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব মূল্যবান সময় দিলেন এবং আমরা আশা রাখছি আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যান, আরও আমাদের বোরাকবেলির জন্য অনেক কিছু কাজ করেন। এবং ব্যক্তিভাবে অনেক দিন ধরে আমি আপনাকে দেখে আসছি যে আপনার যে প্রতাপটা সেই প্রতাপটা আগেও ছিল, এখনও থাকুক এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভবিষ্যতেও আরও প্রতাপটা বাড়ুক। তো এই হচ্ছে আজকে স্পেশাল একটা ইন্টারভিউ আমাদের শ্রীভূমি জেলার উত্তর শ্রীভূমি জেলার কমলাক্ষ দেব প্রকাশিত মহোদয় মাননীয় এমএলএ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। তো আপনাদের যদি সব প্রশ্নের যদি উত্তর পেয়ে থাকেন তো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, যদি কোনো কিছু যদি আপনাদের বাদ পড়ে থাকে সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের এই স্পেশাল ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বোরাকবেলির প্রত্যেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।